মুজাহিদদের কথা শুনে আমার কেমন যেন লেগেছে। সে হুট করে অবনীকে ভাবি ডাকার কারণটা বুঝতে পারলাম না। তবে সেই দিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে গার্ডদেরকে রেখে শুধু ড্রাইভারকে নিয়ে অবনীর পাঠানো ঠিকানা মতন পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি অবনী কটকটা রোদের মধ্যে একটা বেঞ্চ ধরে বসে আছে। আমি পার্কে এসেছি সেটা অবনী দেখেছে। সে আমাকে দেখতে পেয়েই বেঞ্চ থেকে উঠে দৌড়ে এসে পাগলের মতন জাপটে জড়িয়ে ধরল। তারপর ফুপিয়ে কান্না করতে আরম্ভ করলো। মেয়েটার এমন আচরণে বেশ শকড হলাম, কিন্তু তাকে কিছুই বললাম না। কারণ মেয়েটা এমনিতেই কান্না করছে, তার উপর কিছু বললে কান্নার মাত্রাটা হয়তো বেড়ে যাবে। তাই চুপচাপ রোবটের মতন দাঁড়িয়ে আছি। আমি চুপ করে থাকলেও কিছুক্ষণ পর অবনী নিজে মুখ খুলে আমায় বলল, আপনি প্লিজ কখনো আমায় ফেলে রেখে দূরে সরিয়ে যেন না। আমি না আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার আপনাকে চাই। বিশ্বাস করেন, বেঁচে থাকতে হলে আমার আপনাকেই লাগবে। হ্যাঁ এই পাগলি, আমি কই গিয়েছি তোমায় ছেড়ে? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আর তুমি আমার শক্ত করে জড়িয়ে ধরে রেখেছো। আমি আপনাকে আজীবন এভাবে জড়িয়ে ধরে রাখতে চাই। আমি কখনোই আপনাকে আমার থেকে দূরে যেতে দিব না, কারণ আপনি আমার একমাত্র শেষ সম্বল। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, আর সর্বশেষ এসে আপনাকে পেয়েছি আমি। আমি আপনাকে হারাতে চাই না কখনোই। আপনি প্লিজ নিজেকে একটু সামলে রাখবেন, সাবধানে থাকবেন। মেয়েটার এখনকার কথাবার্তাগুলো কেমন যেন অদ্ভুত লাগছে, তবে আবার অন্যদিকে খুশিও লাগছে। কারণ মেয়েটা আমায় নিয়ে বেশ চিন্তা করে। তাই তাকে বললাম, হুম, কোথাও যাচ্ছি না আমি, আর আমি সবসময় নিজের খেয়াল রাখবো। এবার তুমি দয়া করে শান্ত হও, আর এই রোদ ছেড়ে ছায়াতে চলো। হুম, চলেন। মেয়েটা আমায় ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিয়েছে। তারপর আমার হাতের ভাঁজে তার হাতের আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে ছায়ার খোঁজে হাঁটা দিয়েছে। দুজন মিলে হেঁটে ছায়ার মধ্যে একটা বেঞ্চে এসে বসেছি। বেঞ্চে এসে বসতেই সে আবারও আমায় জড়িয়ে ধরে আমার কাঁধের মাথা রেখে ফুপাতে আরম্ভ করেছে। উফ, মেয়েটা আমার জন্য যে কি এমন করছে। অবনী, তুমি আবারও এমন ফোপাচ্ছ কেন? আমি তো বলেছি আমি দূরে যাব না। আপনাকে নিয়ে মনের ভেতরে যে ভয়টুকু ঢুকেছে, সেটা কেন যেন বারবার আমার চোখ থেকে পানি ঝরাচ্ছে। বিশ্বাস করুন, আমি না ইচ্ছে করে এমনটা করছি না। দেখো, তুমি নিজেকে শান্ত করো। এভাবে করলে কিন্তু আমি চলে যাব। এই না না, আমি শান্ত হচ্ছি। আপনি প্লিজ যাবেন না। হুম, চলে যাওয়ার হুমকি শুনে মেয়েটা আমায় ছেড়ে দিয়ে একদম চুপচাপ শান্ত মতন বেঞ্চের উপরে বসলো। আমি তার এমন কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছি, কারণ বেশ অদ্ভুত লাগছে মেয়েটার কাণ্ড কারখানাগুলো। আমি কোনো সারা শব্দ ছাড়া মেয়েটার চুপসে থাকা চেহারাটার দিকে তাকিয়ে আছি। এভাবে কয়েক সেকেন্ড যেতেই সে আবারও আগের ন্যায় পাগলামো শুরু করেছে। তবে এবারের পাগলামিটা একদম অন্যরকম, যেটা কিনা আমার গায়ের পশমও খাড়া করে দিয়েছে। সে হুট করে আমায় বলে ওঠে, এই যে আকাশবাবু, আপনি হাজার বার বলার পরেও আমি নিজেকে শান্ত করতে পারছি না। বিশ্বাস করুন, আমার ভেতরে না ভয়ের মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। আমি বলি কি আকাশবাবু, আপনি আমায় বিয়ে করে নিজের ঘরে নিয়ে চলুন প্লিজ। দরকার হয় আপনার ঘরের চাকর বা কাজের মহিলার মতো থাকবো আমি। ঘরের সব কাজ করব, সব কিছু করব। মানে একটা কাজের মহিলা যা করে, ধরে নেবেন আমি আপনার ঘরের কাজের মহিলা। আমায় কখনো বউ বলে স্বীকৃতি দিতে হবে না। আমার সাথে কখনো আপনার ঘনিষ্ঠ হতে হবে না। আমায় কাজের মহিলার মতো ঘরের এক কোণে কোথাও একটা জায়গা দিলেই হবে। তাও প্লিজ আপনি আমায় বিয়ে করে নেন, তাহলেই আমার ভয়টা কেটে যাবে। অন্তত সব সময় আপনাকে চোখের সামনে তো দেখতে পাবো আমি। অন্তত সব সময় আপনার খেয়াল তো রাখতে পারবো। প্লিজ নেন না আমার বিয়ে করে। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে আমার শরীরের সমস্ত পশম কাটা দিয়ে উঠেছে। সাথে সাথে মেয়েটাকে এক টান দিয়ে নিজের বুকে নিলাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে আরম্ভ করেছি। মেয়েটার কথায় কেমন যেন আমার শক্ত হৃদয় মোমের মতন গলে গেছে। তাই তাকে বললাম, অবনী, তুই আমার মানে আমারই। দুনিয়া উল্টে যাবে তো যা, কিন্তু তুই আমার আছিস, আমারই থাকবি। তোকে আমি অনেক জলদি নিজের বউ বলে স্বীকৃতি দেব। তবে তুই কখনো কাজের মহিলার মতো নয়, রাজরানীর মতন ঘরে থাকবি। মেয়েটা আমার এমন কথোপকথন শুনে আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমায় ভালোবাসেন তো? হ্যাঁ রে পাগলি, তুই কি আমার চোখের পানি দেখে বুঝতে পারছিস না যে আমি তোকে কতটা ভালোবাসি কিনা? হুম, পারছি। তাহলে এবার টেনশন করা বন্ধ কর, কারণ তুই আমাকে তোর মতন বানিয়ে নিয়েছিস।
এবার তোর মতন করে আমারও তোকে নিয়ে টেনশন থাকবে, তোর মতন করে আমার ভেতরে এবার তোর জন্য টান কাজ করবে, তোর মতন আমারও ভেতরে ইচ্ছে জাগবে তোকে জলদি আপন করে নেয়ার। তাই তুই এবার চিন্তামুক্ত থাক, তোকে আমি অনেক জলদি নিজের করে নিব। মেয়েটাকে জড়িয়ে ধরে এসব বলছিলাম, তখন হুট করে আমার নজর গিয়ে পড়ে আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপরে, যে কিনা আমাদের দুজনের দিকে চাক্ষুষ নয়নে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকাতেই তার সাথে আমার চোখাচোখি হয়। সে আমার দিকে তাকিয়ে ভয়ানক একটা হাসি দিয়ে হুট করে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়, যেটা দেখে আমার কলিজা বিভৎস রকমের একটা মোচড় দিয়ে ওঠে। কারণ একটা মেয়ে হুট করে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল কি করে সম্ভব এটা? আমি তাড়াতাড়ি করে অবনীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর সামনে কয়েক কদম হেঁটে গিয়ে চারপাশে দৃষ্টিপাত করে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু মেয়েটাকে কোথাও পেলাম না। তাই আবারও অবনীর কাছে চলে এলাম, কিন্তু অবনীর কাছে ফিরে এসে দেখি সেও নাই, সেও কোথায় যেন গায়েব হয়ে গেছে, যেটা দেখে কিনে এবার বুকের ভেতর ভয়ঙ্কর রকমের ধুকপুকানি শুরু হয়ে। কিরে, কি হচ্ছে এটা আমার সাথে? প্রথমে সেই মেয়েটা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে, এবার থেকে অবনীও নাই, ঘুরছেটা কি এবার আমার সাথে এসব? তাজ্জব হয়ে আশেপাশে চোখ বলিয়ে অবনীকে খুঁজতে লাগলাম। তখনই হুট করে পেছন থেকে অবনী আমার শরীরে স্পর্শ করে বলল, এই যে মহাশয়, চোখ বুলিয়ে কোথায় খুঁজছেন? আমি তো এখানে। অবনীর আচরণে আমার ভেতরে জন্ম নেয়া তাজ্জব বিষয়টা যেন ধারাবাহিকভাবে আরও বেড়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না কি ঘটছে আমার সাথে। তাই অবনীকে প্রশ্ন করলাম, হ্যাঁ অবনী, কোথায় গায়েব হয়ে গেছিলে তুমি? আরে আমি ওই যে পাশে গাছটা দেখছেন না, সেটার পেছনেই লুকিয়েছিলাম। কারণ আমি দেখতে চেয়েছি যে আপনার চোখের সামনে থেকে হুট করে আড়াল হয়ে গেলে আপনি কেমন রিয়াকশন করেন। কিন্তু আপনি তো দেখি বেশিই চমকে উঠেছেন। অবনীর কথায় কেমন যেন ধরনের একটা খটকা লাগলো মনের ভেতরে। কারণ অবনী যে গাছটার কথা বলছে সেটা আমাদের থেকে মোটামুটি কিছুটা দূরে। তার উপরে আমি সেই গাছটার দিকে সবে কেবলমাত্র দৃষ্টিপাত করে সামনে নজর ঘুরিয়েছি, আর সের মধ্যেই গাছের পেছন থেকে এসে আমায় অবাক করে দিয়েছে। কি করে সম্ভব এটা? আমি এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছি। তখনই অবনী আমায় বলে ওঠে, এই যে মহাশয়, আপনি কোন ভাবনা চিন্তার জগতে হারিয়ে গেছেন বলেন তো? অবনীর কথায় হুঁশ ফিরে আসলো। না অবনী, আমি ঠিক আছি, কিন্তু তুমি আমার সাথে এটা কি করলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ইস, কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা শোনেন না, আর ভয় পেতে হবে না। এবার চলেন বাড়ি যাব। কারণ আমার না অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে আপনাকে দেখেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অবনী তার আগে তোমার থেকে আরেকটা জিনিস আমার জানার আছে। কি জিনিস? তুমি আমার নাম্বার পেয়েছো কিভাবে? আমার নম্বর তো কারো কাছে নেই। পেয়েছি, কিন্তু নাম বলবো না। আরে বলবে না মানে কি? কারণ বললে আপনি হয়তো ওনাকে বকাবকি করবেন। আরে কাকে বকাবকি করবো আমি? তুমি দেখি নামটা বলো। বকবেন না, কিন্তু আগেই বলে দিলাম। আচ্ছা বলো। আপনার বডিগার্ড মুজাহিদ ভাইয়ার থেকে আপনার নাম্বারটা নিয়েছি। তবে শুরুতে তিনি দিতে চায়নি, বলতে গেলে এক প্রকার জোর করে নিয়েছি। আর তাছাড়া তিনি নিজেই আমাকে চিনে নিয়েছে যে আমি আপনার আম, কিছু একটা লাগি। কারণ আপনাকে আর আমাকে তিনি রোজ করতে দেখেছেন কলেজের বাইরে থেকে। তাই শুরুতে দিতে না চাইলেও পরে গিয়ে আমার জোড়াজোড়িতে আপনার নাম্বারটা দিয়েছে আমায়। আপনি প্লিজ ওনাকে কোনো বকাঝকা দিবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বকবো না। মনে থাকে যেন। হ্যাঁ থাকবে। আর এবার চলো ওঠা যাক এখান থেকে। আচ্ছা। তারপর অবনীকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসলাম। পরে অবনীকে একটা রিকশায় তুলে দিয়ে এগিয়ে দিতে চাইলাম, কিন্তু সে আমায় যেতে না করলো, কারণ সে নাকি একাই যেতে পারবে। তাই আর অবনীকে জোরাজোরি করলাম না। অবনীকে রিকশায় করে পাঠিয়ে দিয়ে আমি নিজেও গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। বাসায় আসতে মুজাহিদ এসে আমায় বলল, ভাই, কিভাবে যেন আপনার একটা ছবি পাবলিক হয়ে গেছে টিভিতে। তবে নেগেটিভ কিছু হয়নি, পজিটিভলি সব কিছু হয়েছে। কিন্তু আমার মতে আপনার ছবি না থাকাই ভালো কোথাও। কারণ আপনার ছবি শত্রুদের হাতে পড়লে তারা সেটার অপব্যবহার করতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস, আমিও সেই বিষয় নিয়ে ভেবেছিলাম, কিন্তু অবনীর সাথে দেখা করতে যাওয়ায় সেটা মাথা থেকে সরে গেছে। তাই তুই একটা কাজ কর, আমার ছবি যারা পাবলিক করেছে তাদেরকে বল সেটা হাটিয়ে দিতে। আচ্ছা ভাই, আমি আগে খবর লাগাচ্ছি কে করেছে এমনটা, তারপর তাকে খুঁজে বের করে ছবি হাটিয়ে দিতে বলছি। হ্যাঁ তুই কাজে লেগে পড়, আমি রুমে গেলাম। আচ্ছা ভাই। মুজাহিদকে ছবি হাঁটানোর কাজ দিয়ে রুমে চলে আসলাম। রুমে আসার আধ ঘন্টা পর মুজাহিদ আবার আমার রুমে আসলো। তারপর বলল,
ভাই, মিনিস্টার সাহেবের কোন লোক যেন ভুলে এমনটা করে ফেলেছে। সে নাকি অগ্নিকাণ্ডের দৃশ্য ক্যাপচার করছিল এবং সেখানে উপস্থিত সবার ছবি নিচ্ছিল, যাতে করে পরবর্তীতে সে সেটা দিয়ে নিউজ বানাতে পারে, কারণ সে একজন জার্নালিস্ট। তবে আমি মিনিস্টার সাহেবকে দিয়ে সেই ভিডিও ফুটেজ ডিলিট করিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, আগে যেটা সম্প্রচার হয়ে গেছে সেটা থেকে যে কেউ চাইলে আপনার ছবি তুলতে পারে। এছাড়া আর কোনো সমস্যা নাই, তারা ভিডিও ফুটেজ ডিলিট করে দিয়েছে এবং সেটা আজকে বা আগামীতে আর কখনোই সম্প্রচার হবে না। আচ্ছা, সমস্যা নাই, আমার ছবির ফুটেজটা দিয়ে আর নিউজ না করলেই হলো। আর এটা আমিও জানি যে যেই খবর একবার সম্প্রচার হয়েছে সেটা ঠিক করার আর কোনো উপায় নাই। তবে টেলিভিশন নিউজওয়ালারা তো একটা নিউজ সারাদিনে দেখা যায় অনেকবার কয়বার কভার করে, তাই আমি তোকে বলেছি সেটা যেন আর না হয়। ভাই, সেটা আর হবে না। আচ্ছা যা, এবার গিয়ে রেস্ট কর, না হয় বাকিদের সাথে আড্ডা মার, আমি একটু বিছানায় শুয়ে বিশ্রাম নেব। আচ্ছা ভাই, আমি চলে গেলাম, আপনি বিশ্রাম নেন। মুজাহিদ চলে গেল। আমি বিছানায় শুয়ে শুয়ে অবনীর কথা ভাবছি। মেয়েটা একদিনে আমার ক্লোজ হয়ে আমার ভেতরটাকে এভাবে পাল্টে দিয়েছে যা ভাবতে আমার নিজের অবাক লাগছে। তবে সব কিছুর ভিড়ে অবনীর আরেকটা কথা আমায় ভাবাচ্ছে, যে সে হুট করে উধাও হয়ে গিয়ে পরবর্তীতে আমায় এসে বলছে সে আমার রিয়াকশন দেখতে চেয়েছে। অবনীর ব্যাপারে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও বলতে পারবো না। এক ঘুমে মাগরিব পেরিয়ে এশার আজান দিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম সবার সাথে কথা বলার জন্য। তখনই রাজ নিজ থেকে আমার সামনে এসে বলল, ভাই, আপনাকে কিছু বলার আছে, কিন্তু আপনি কিভাবে রিয়েক্ট করবেন তা বুঝে উঠতে পারছি না। আরে কি এমন কথা যেটা কিনা তুই আমাকে বলতে নার্ভাস ফিল করছিস? ভাই, আমার মনে হয় না যে আমরা যাদের তালাশ করছি তাদেরকে কখনো খুঁজে পাবো। আর তাছাড়া তাদেরকে খুঁজে পেলেও তাদের সাথে লড়াই করে জিততে পারবো না। কারণ ভাই, আমাকে এবং বাকিদেরকে নিয়ে যখন ঘর বন্দি করেছে তখনই সেখানে একজন নয়, দুজন ছিল। তাদের মাঝে ভিন্ন ভিন্ন শক্তি রয়েছে। একজনের কাছে ঝড়ের বেগে দৌড়ানোর শক্তি আছে, যে কিনা আমাদের সবাইকে একত্রে একবারেই গাড়ি থেকে উঠিয়ে নিয়ে ঘরে বন্দি করেছে। আরেকজনের কাছে আগুনের শক্তি আছে, যে কিনা পুরো ফরেস্ট কলোনি জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। সেটা তো আপনারও চোখে দেখেছেন। ভাই, আমার মনে হয় না আমরা তাদের সাথে কখনোই পেরে উঠব, কারণ আমরা সবাই সাধারণ মানুষ, আর ওরা হলো দৈত্য, যাদের কাছে কিনা ভিন্ন ভিন্ন রকমের অলৌকিক ক্ষমতা রয়েছে। ভাই, তারা মানুষের আকৃতি ধারণ করলেও সত্যিকার অর্থে তারা কিন্তু মানুষ না, তারা নরপিশাচের বংশধর। আমি তাদের সেই অদ্ভুত ক্ষমতা নিজ চোখে প্রদর্শন করেছি, যার কারণে তাদের সাথে লড়াই করে জিততে পারবো। সেই আস্থাটা আমার ভেতর থেকে হারিয়ে গেছে। রাজ, তোকে একটা কথা বলি, তুই সে খবিশগুলোকে নিজের স্বচক্ষে দেখছিস, আর আমিও কিন্তু তোদের এক একটাকে নিজের স্বচক্ষে দেখেছি। তবে তাদেরকে দেখে তোর মনোবল হারিয়ে গেছে, কিন্তু আমার মনোবল হারায়নি। আর তার কারণ হলো আমি অন্য কিছুতে বিশ্বাসী। দেখ, উপরওয়ালা দুনিয়াটা সৃষ্টি করেছে মানুষের জন্য, আর তার সাথে সাথে দুনিয়ার সকল জিনিসও কিন্তু উপরওয়ালা মানুষের জন্যই সৃষ্টি করেছে। মানুষ এই দুনিয়াতে রাজত্ব করবে। এই পৃথিবীতে এমন কোনো অসুরের ক্ষমতা নাই যে তারা মানব জাতিকে হারাবে, এবং পৃথিবীর কোনো ঐশ্বর্যের ক্ষমতা নাই যে তারা মানব জাতিকে হারিয়ে এই দুনিয়ার রাজত্ব করবে। আমি তার কারণটা কিন্তু অনেক আগেই বলে দিয়েছি। পৃথিবীটা মানুষের জন্য, তাই মাথায় রাখবি যে যাই করুক না কেন বিজয় কিন্তু মানুষেরই হবে। তাই তুই তোর চিন্তা ভাবনার পরিবর্তন ঘটা। আর তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোকে এবং বাকি সবাইকেই বলি, তোরা নিজের চোখে মানুষরূপে আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে যাদেরকে দেখেছিস, আমার মতে তারাও কিন্তু মানুষ। হয়তো তাদের কাছে কোনো না কোনোভাবে এক এক বিশেষ শক্তি অদ্ভুত এবং অবৈধ পথে এগুলো এসেছে। তাই আমার মতে আমাদের সকলকে আগে সেই উৎসকে খুঁজে বের করতে হবে, তাহলেই তাদেরকে হারানো সম্ভব। তাদেরকে সেই শক্তির উৎসকে জানতে পারলেই তারা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই কেউ ঘাবড়ে না গিয়ে তাদের দুর্বলতা সম্পর্কে সবাই জানার চেষ্টা করো। আর রাজ, তুই আমার কথার আমল কর, হ্যাঁ? ভাই, ক্ষমা করবেন, আমি তাদের ক্ষমতা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বর্তমানে আপনার কথা শুনে আমার মনোবল সেই আগের ন্যায় হয়ে গেছে, বরং তার থেকেও আরও বেড়ে গেছে। ভাই, আমি কথা দিচ্ছি, তাদের দুর্বলতা সম্পর্কে জেনেই আমি স্বস্তিতে নিঃশ্বাস ফেলবো। এই তো এসেছিস লাইনে, তো এবার কাজে লেগে পড়। তবে হ্যাঁ, সবাই সাবধান, কেউ তাদের দুর্বলতা সম্পর্কে জানতে চেয়ে তাদের ফাঁদে পা দেবি না। সব সময় সতর্কতা অবলম্বন করে কাজ করবি।
আকাশের কথায় বাকিদের পাশাপাশি রাজের মনোবল আবার আগের ন্যায় বৃদ্ধি পায়। তাই সে আকাশকে আবার বলে, ভাই, আমি জানি না কিভাবে আমরা বা আমি নিজে তাদের দুর্বলতা সম্পর্কে জানব এবং তাদের তালাশ করব, কিন্তু তাদের মুখে একটা জায়গার নাম কয়েকবার আমি শুনেছি। তারা যখন আমাদের সবাইকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে, তখন ঝড়ের বেগে দৌড়াতে পারা খবিশটা বাকি আরেকজনকে বলেছিল যে এদের সবাইকে তাড়াতাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ড্রয়েডে ফিরে যেতে। আমার স্মৃতিশক্তি বলছে ড্রয়েড হয়তো তাদের কোনো গোপনীয় স্থানের নাম। আমার মতে সেই জায়গার তালাশ করে আমাদের সবাইকে একবার নিজের রক্ষা কবচ নিয়ে সেখানে যাওয়া উচিত। কি মুজাহিদ, তুই তাড়াতাড়ি সেই জায়গার তালাশ কর ম্যাপ থেকে। আগামীকাল আমরা সবাই সেখানে যাব। আচ্ছা ভাই। আকাশের কথা মতন মুজাহিদ ম্যাপে সে জায়গাটা তালাশ করতে লাগলো, কিন্তু পুরো ম্যাপের মধ্যে সে জায়গার কোনো নাম নিশানাও নেই। কিন্তু মুজাহিদ তো আর হার মানবার মতন মানুষ না। তার যে করেই হোক সে ড্রয়েড নামক জায়গাটা খুঁজে বের করতে হবে। তাই সে একজনকে ফোন করে সে জায়গার লোকেশন বের করতে বলে। ভাগ্যক্রমে মুজাহিদ যাকে ফোন করে জায়গার লোকেশন বের করতে বলে, সে কিছু সময়ের মাঝে মুজাহিদকে সেই জায়গার লোকেশন বের করে দেয়। ড্রয়েড নামক জায়গাটা নাকি অনেক দূরে একটা ভয়ঙ্কর জঙ্গলের মাঝে, যার জন্য কিনা সেই জায়গাটার নাম ম্যাপের মধ্যে নেই। আর সেখানে যেতে হলে নাকি হেলিকপ্টার প্রয়োজন, না হয়তো ভূমির রাস্তা দিয়ে গেলে জঙ্গলের আদিবাসী, না হয়তো জঙ্গলের ভয়ানক জীবজন্তুর শিকার হতে হবে সবাইকে। মুজাহিদ সেই জায়গার তথ্য বের করে আকাশকে জানায়। আকাশ সেখানে যাওয়ার প্রস্তুতি স্বরূপ রাতের বেলাতেই অনেক কয়েকটা হেলিকপ্টার ঠিক করে। তারপর তারা সবাই মিলে আগামীকাল ভোরবেলায় সূর্য উদয় হওয়ার পর সেখান থেকে যাওয়ার জন্য রওনা হবে বলে মনে মনে স্থির করে। সেই মোতাবেক সবাই রাতের বেলায় তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। আকাশ ও বাকি সবার মতন ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাঝরাতে সে অনুভব করে তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে এবং সে জড়িয়ে ধরা ব্যক্তিটা থেকে সে খুব উষ্ণতা পাচ্ছে। শুরুতে এই বিষয়টা তার ভালো লাগলো, পরবর্তীতে ঘুমের মধ্যে সে বিষয়টাকে নিয়ে কেমন যেন একটা অন্যরকম ফিল করে, যার কারণে তার ঘুম একদম হালকা হয়ে যায়। ঘুম হালকা হতেই পরক্ষণে আকাশ চোখ মেলে বসে কে তাকে জড়িয়ে ধরেছে সেটা দেখার জন্য। তখনই সে দেখতে পায় অবনী তাকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে লেপ্টে ধরে আছে। আকাশ অবনীকে এভাবে দেখতে পেয়ে ব্যাপক পরিমাণে ভয় পেয়ে যায়, যার কারণে সে চিৎকার করে ওঠে। কিন্তু দুঃখজনক কাহিনী হলো আকাশ চিৎকার করার আগ মুহূর্তেই অবনী তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশের মুখ চেপে ধরে, যার কারণে আকাশের চিৎকারের শব্দ কেউ শুনবে তো দূরের কথা, সে নিজেই নিজের চিৎকারের শব্দ শুনতে পায় না। তার উপরে এখন তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অপরদিকে অবনী আকাশের কষ্ট হচ্ছে দেখেও সে তাকে ছাড়ছে না, বরং আরো শক্ত করে আকাশের মুখ চেপে ধরে। মনে হচ্ছে যেন সে আকাশের নিঃশ্বাস আটকে দিয়ে তাকে মেরে ফেলতে চায়। আকাশ অবনীর এমন কর্মকাণ্ডে জবাই করে দেওয়া মুরগির মতন ছটফট করছে, তবে সে হার মানেনি। তার যত কষ্টই হোক না কেন সে বরাবরের মতোই চেষ্টা যাচ্ছে অবনী থেকে ছাড়া পাওয়ার জন্য। আর এক সময় তার চেষ্টা সফল হয়, সে জোর খাটিয়ে নিজেকে অবনী থেকে ছাড়িয়ে নেয়। তারপর বড় বড় শ্বাস নিতে নিতে আগের চেয়ে আরো জোরে শব্দ করে চেঁচিয়ে ওঠে, আর পরক্ষণে সে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। কিন্তু সে এবার নিজের আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। এমন সময় রাজ, মুজাহিদ আর অনেকেই দৌড়ে আকাশের রুমে আসে। তারপর তাকে জিজ্ঞাসা করে, ভাই, আপনার কি হয়েছে? আপনি হঠাৎ এমন অদ্ভুতভাবে চেঁচিয়ে উঠলেন যে? না মানে আসলে রুমের মধ্যে কেউ একজন ছিল। রাজ, তুই একটু রুমটা ভালো করে সার্চ করতো। ভাই, রুমে তো কেউ নাই। তার উপরে আপনার রুমে কে থাকবে? আপনার রুমে যে পরিমাণের সিকিউরিটি প্রোটোকল করা আছে, তাতে করে কোনো মানুষ কেন, জিন পরিও তো আসতে ভয় পাবে। রাজের কথা শুনে আমার বুঝতে বাকি নেই যে এত সময় আমাদের সাথে যা যা ঘটেছে সব কিছু আমি স্বপ্নে দেখছি। কারণ রাজ ঠিকই বলেছে, আমার রুমে অনেক আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই রুমে হুটহাট যে কেউ প্রবেশ করা অসম্ভব। তাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রাজকে বললাম, রাজ তোরা চলে যা, আমি হয়তো ঘুমের ঘুরে কোনো দুঃস্বপ্ন দেখেছি। ভাই, এমনটাই হবে। আচ্ছা এবার তোরা চলে যা আর ঘুমিয়ে পড়, খামোখা রাত জেগে শরীর খারাপ করিস না।
ঠিক আছে ভাই, আমরা গিয়ে ঘুমিয়ে পড়ছি। তারপর সবাই চলে গেল আর আমি আবারও শুয়ে পড়লাম, কিন্তু এখন আর ঘুম আসছে না।